ম্যাজিক বাংলা টিভির রাত 11টার সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদা। শুরুতেই 13জিপি সংবাদ শিরোনাম। নতুন মামলায় সাবেক মন্ত্রী এমপি সহ 18 জন গ্রেফতার। আইনজীবী সাইফুলের খুনিদের কঠোর শাস্তি হবে জানালেন নাহিদ ইসলাম। রাষ্ট্রদূত হলেন সদ্য সাবেক আইজিপি মইনুল ইসলাম। চলমান পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল। লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইরান এবং ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ সংগ্রহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নতুন মামলায় সাবেক মন্ত্রী এমপি সহ 18 জনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত ও আহতের ঘটনায় দায়ের করা মামলায় বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত এ আদেশ দেন। শুনানির আগে তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। গ্রেফতার শেষে তাদের কারাগারে পাঠানো হয়। তাদের মধ্যে আমির হোসেন আমু, সালমান এফ রহমান, আসম ফিরোজ, দীপু মনি, শাহরিয়ার কবির, এনএসআই এর সাবেক পরিচালক মনিরুল ইসলাম ও লালবাগ জোনের ডিবি পুলিশের সাবেক ডিসি মশিউর রহমানকে যাত্রাবাড়ী থানার 1 মামলায়, আনিসুল হককে যাত্রাবাড়ী থানার 3 হত্যা মামলায়, কামরুল ইসলামকে লালবাগ থানার 1 মামলায়, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে যাত্রাবাড়ী থানার 4 মামলায়, বংশাল থানার 1 মামলায়, হাজি সেলিমকে, সাদেক খানকে আদাবর থানার 1 মামলায়, এবিএম ফজলে করিমকে কোতোয়ালি থানার 1 মামলায়, জুনায়েদ আহমেদ পলককে যাত্রাবাড়ী থানার 2 ও শাহবাগ থানার 1 মামলায়, সোলাইমান সেলিমকে যাত্রাবাড়ী, চকবাজার ও বংশাল থানার 1 মামলা করে 3 মামলায়, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ী থানার 5, বংশাল থানার 2 ও কোতোয়ালি থানার 1 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া যাত্রাবাড়ী থানার সাবেক অফিসার ইনচার্জ আবুল হাসানকে যাত্রাবাড়ী থানার 2 মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেসব সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে। উপদেষ্টা মঙ্গলবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি দেওয়া আন্তরিকভাবে বিবেচনা করেছে, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সভা সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল। রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া সত্ত্বেও কোনো আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন চিন্ময় কৃষ্ণ। মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশ ও জুলাই অভ্যুত্থানকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা। তথ্য উপদেষ্টা আরও বলেন, চট্টগ্রাম আদালতে যেভাবে একজন আইনজীবীকে চিন্ময় কৃষ্ণের সমর্থকরা কুপিয়ে হত্যা করল তা নজিরবিহীন। নাহিদ ইসলাম বলেন, দেশে সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়েই চিন্ময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যে এ ধরনের সন্ত্রাসী সমর্থক গোষ্ঠী তৈরি করেছে। উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বরাবরই সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে একটা সাম্প্রদায়িক রাজনীতি করতে চেয়েছে। নাহিদ ইসলাম সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বাংলাদেশের নাগরিক উল্লেখ করে বলেন, তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব, কিন্তু বাংলাদেশ সরকার নাশকতাকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে। তথ্য উপদেষ্টা সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানিয়ে দ্রুতই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বস্ত করেন। পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলামকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে এক প্রজ্ঞাপন জারি করেছে গণপ্রশাসন মন্ত্রণালয়। এখন মইনুলকে কোনো দেশে প্রদায়ন করে প্রজ্ঞাপন জারি করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত 20 নভেম্বর মইনুল ইসলামকে পুলিশের আইজি থেকে সরিয়ে দেওয়া হয়। তার পরিবর্তে নতুন পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পান অবসরে যাওয়া পুলিশ কর্মকর্তা বাহারুল আলম। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 6 আগস্ট নতুন আইজিপি নিয়োগ পান মইনুল ইসলাম। ওই সময় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মইনুল ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মইনুল ইসলাম 1991 সালের 20 জানুয়ারি বিসিএস ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যা 6টায়
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, বুধবার সন্ধ্যা 6টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। তবে প্রতিনিধি দলে কে কে থাকবেন সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি 13GP বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। We believe in speed. We believe in power. We are built to race. Let's start the joy of riding. Modified 150cc liquid cool engine. Combined braking system with 3-disc brake. Free flow sports exhaust. Aggressive compacted race design. It's not just another sports bike. It's Taro GP1, pure racing machine. A beginning of a new journey. Product of Taro Bangla, a symbol of elegance. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। Enjoy the power of speed with a pure racing machine. Taro Bangla, a symbol of elegance. এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পর বুধবার এই প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে লেবাননের সরকার, জনগণ ও প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের দৃঢ় সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন। প্রতিরোধ আন্দোলন বলতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে বোঝানো হয়েছে। হিজবুল্লাহকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে থাকে ইরান। এর আগে বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়। এক বছরের বেশি সময় পাল্টাপাল্টি হামলা শেষে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল ও হিজবুল্লাহ। প্রাথমিক অবস্থায় এ চুক্তির মেয়াদ থাকবে 60 দিন। পরবর্তীতে এটি আবারও বাড়ানো হবে। মঙ্গলবার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তি হওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার মতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই চুক্তি সম্ভব হয়েছে। হোয়াইট হাউসে বক্তব্য দেওয়ার সময় বাইডেন বলেন, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা 10-1 ভোটে এই চুক্তি অনুমোদন করেছে। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে কথা বলেছেন। সংঘর্ষ স্থানীয় সময় ভোর 4টা শেষ হবে বলে জানান তিনি। দর্শক, এবার খেলার খবর। ওয়ানডে সিরিজের প্রথমটিতে আয়ারল্যান্ডকে 253 রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 252 রান সংগ্রহ করে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডেতে এটি বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুর্শিদা খাতুনের অপরাজিত 91 রানের ইনিংসে ভর করে ওয়ানডেতে 250 রান করেছিল বাংলাদেশ নারী দল। সেটিই ছিল এতদিন টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ ছিল 7 উইকেটে 234 রান 2022 বিশ্বকাপে হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে। আর আজ সব ছাড়িয়ে 252 রানের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ল বাংলাদেশের মেয়েরা। মিরপুরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ 96 রান আসে সুপ্তার ব্যাট থেকে। সেঞ্চুরির জন্য যখন 4 রান বাকি, তখন বল বাকি ছিল 7টি। কিন্তু 49তম ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন এই টপ অর্ডার ব্যাটার। শ্রেয়া সার্জেন্টের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ধরা পড়েন সুপ্তা। 89 বলের ইনিংসটি 14টি 4-এর মারে ইনিংসটি সাজান সুপ্তা। এটি তার কেরিয়ার সেরা ইনিংস। এর আগে সর্বোচ্চ ছিল 74 রান।
বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন ফারজানা হক মুর্শিদা খাতুন। দুজনের ওপেনিং জুটি থেকে আসে 59 রান। মুর্শিদা 38 রানে আউট হলে ভাঙে এই জুটি। এরপর শুরু হয় ফারজানা সুক্তার জুটি। এই জুটি থেকে আসে 104 রান। বাংলাদেশ পায় বড় রানের ভিত। 61 রানে ফারজানার আউটে ভাঙে এই জুটি। তখনও সাবলীল খেলছিলেন সুক্তা। জ্যোতির সঙ্গে গড়েন 61 রানের জুটি। 28 বলে 28 রান করেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। সুক্তা আউট হলে স্বর্ণা আক্তার, সুবহানা মুস্তারি ইনিংস শেষ করে আসেন। স্বর্ণা 13 ও সুবহানা 5 রানে অপরাজিত হন। আইরিশদের হয়ে সর্বোচ্চ 2টি উইকেট নেন শ্রেয়া। একটি করে উইকেট নেন লাউরা ডিলানি ও অ্যামি ম্যাগুইর। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নতুন মামলায় সাবেক মন্ত্রী এমপি সহ 18 জন গ্রেফতার। আইনজীবী সাইফুলের খুনিদের কঠোর শাস্তি হবে জানালেন নাহিদ ইসলাম। রাষ্ট্রদূত হলেন সদ্য সাবেক আইজিপি মইনুল ইসলাম। চলমান পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল। লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইরান। এবং ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ সংগ্রহ। এই ছিল আজকের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ম্যাজিক বাংলা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।